আজকের গল্প সঙ্গী আর সময়। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 60-এর দশকে কলকাতা শহরতলির এক জেলা শহরের চৌধুরী বাড়িতে কোনো এক অত্যুৎসাহী শাঁখের আওয়াজে সদ্যজাত শিশুটাও যেন কেঁপে উঠল। সদর হাসপাতাল থেকে মায়ের কোলে চড়ে চৌধুরী নিবাসে প্রবেশ করল, যেন রাজবাড়িতে যুবরাজের প্রবেশ হলো। শিশুটি ভবিষ্যতের শঙ্খনীল। এর আগে 5 ছেলের 8টা মেয়ে হয়েছে। শঙ্কর ঠাকুমা মানে এবাড়ির কর্ত্রী গত বছর মা দুর্গার কাছে মনে মনে একটা নাতির কামনা করেন। আগেও করেছেন, কিন্তু গতবার আন্তরিকতার মাত্রাটা হয়তো একটু বেশিই ছিল। বাড়িতে পুজো হবে কি হবে না তাই নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু শঙ্খের জন্মের পর সূতক সংক্রান্ত 10 দিনের নিয়ম পালন করার পর আরও 3টে দিন হাতে ছিল দুর্গাপূজার মহালয়া শুরু হতে। এবারে সেজো ছেলের ছেলে হওয়াতে মা নিশ্চিন্তভাবে নিজের চোখে বংশ রক্ষা হওয়া দেখে যেতে পারছেন। ঠাকুরের কাছে মানত করে রাখা মটর দানা হার গড়তে দেওয়ার জন্য বিকেলবেলা সবার সামনেই বড় ছেলের হাতে নিজের জমানো বেশ কিছু টাকা তুলে দিয়েছিলেন। তখন বাড়িতে উৎসবের আনন্দে সবাই মাতোয়ারা। শঙ্কর পিতামহ সুশীলবাবু এবং পিতামহ সুখেনবাবু হাইকোর্টের বিশেষ পর্যায়ের উকিল ছিলেন। দুটো জেনারেশনের দুটো ভিন্ন ধারণার মানুষের দাপুটে সওয়াল কোর্টে উপস্থিত মানুষজন দেখেছে। বাড়ির মানুষজন দেখেছে আপাত গম্ভীর দুটো মানুষের দাপুটে উপস্থিতি। সবার লুকোচুরি করে শোনার মন তৃপ্তি পেত যখন বাড়িতে কোনো বিশেষ কেস নিয়ে বাবা ছেলের সওয়াল জবাব চলত। সচ্ছল সংসারের অন্দরে উচ্ছলতার মাত্রাটা যতটা ছিল তার চেয়ে বাড়ির বাইরে বেশি ছিল আভিজাত্যের সম্মান। একসময় সুশীলবাবুর জীবনাবসান হলো। সুখেনবাবু বিচারপতি হয়ে গেলেন। ওনার এজলাসে ন্যায় পাওয়াটা নৈমিত্তিক ব্যাপার। কাজের ফাঁকে কোর্টের অন্য এজলাসের উকিলরাও ভিড় জমাত। বাড়িতেও সপ্তাহান্তে আসর বসত। আনুষ্ঠানিকভাবে মদের আসরটা একসময় সাপ্তাহিক হয়ে গেল। নিজের ঠিক করা সিদ্ধান্তে প্রায় প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পরদিনের কেস নিয়ে ঘাটাঘাটির ফাঁকে 2-1 পেগ মদ খাওয়াটা যেন বাধ্যতামূলক হয়ে যাচ্ছিল। শঙ্কর জ্যাঠা কাকাদের হাইকোর্ট বা শহরতলির জেলা কোর্টে বেশ নামডাক ছিল, অতএব বেশ পসারও ছিল। চৌধুরী বাড়িতে মা লক্ষ্মীর কোনো কৃপণতা ছিল না। ছুটির দিন বা পারিবারিক উৎসবে বাইরে থেকে বন্ধু বান্ধবরা না আসলেও ওনারা নিজেরাই মদের আসর বসাতেন। ওই বাড়িতে ব্যতিক্রমী শঙ্কর বাবা সুজিতবাবু। উনি কোনো দিনই ওকালতি করতে চাননি, কারণ দাদু বাবা দাদাদের দেখেছেন কিছু কিছু সময় জেনে বুঝে অপরাধীদেরও কিছু কেস হাতে নিয়েছেন এবং জেতার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাই চিরকালের স্কলার ছেলে সুজিতবাবু আইপিএস অফিসার হয়েছিলেন। জীবনের কোনো এক ব্যতিক্রমী সন্ধিক্ষণে দাদা ভাইদের মক্কেলদের কাছে ত্রাস হয়ে দাঁড়াতো সুজিতবাবু। অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে বাকপটু ও অধিক পয়সা রোজগারের জন্য সওয়াল করা ভাইদেরও সাময়িক ঘৃণার চোখে দেখতেন। আর একটা ব্যাপারে ব্যতিক্রমী ছিলেন, উনি কোনো কারণেই মদ স্পর্শ করতেন না। এছাড়া উনি বিশ্বাস করতেন আইন হলো এমন এক ব্যবস্থা যেখানে পুলিশ তদন্ত করে আর অনেক সময় উকিল তা নষ্ট করে। চৌধুরী বাড়িতে অনেক দিদিদের মাঝেই একমাত্র বংশপ্রদীপ শঙ্খনীল বেড়ে উঠছিল। দিদিরা একমাত্র ভাইফোঁটার দিনটা শঙ্খের জন্য তুলে রাখত না। প্রতিটি মুহূর্ত এই ভাইটি সবার গর্বের কারণ হয়ে থাকত। বড় হওয়ার সাথে বাড়ি ছাড়া হতে হলো শঙ্খকে। সুযোগ পেয়েছিল দিল্লিতে বিটেক পড়ার। বাড়ি ছেড়ে হোস্টেলে থাকার শুরু। এবাড়ির কেউ এই প্রথম বাড়ি ছেড়ে হোস্টেলে পড়াশোনার জন্য চলে গেল। যদিও চাকরি জীবনের অনেকটা সময়ই শঙ্কর বাবা সুজিতবাবুকে বাইরে কাটাতে হয়েছে, তবে বাড়িতে এতগুলো পুরুষ থাকতেও সবাই যেন শঙ্খহীন বাড়িটা পুরুষহীন হিসাবে ভাবতে লাগলো। তবে 6 মাস বাদে প্রথম সেমিস্টারের পর 1 সপ্তাহের জন্য বাড়ি ঘুরে যাওয়ার জন্য ছুটি পেয়েছিল। প্রথমবার যখন গেছিল
তখন অনেক মালপত্র ছিল বলে মেজো জেঠু ট্রেনে করে পৌঁছে দিয়ে এসেছিলেন। এবার যাতায়াতের ফ্লাইটের টিকিট বাবা সুজিতবাবু নিজেই করে দিয়েছিলেন। তবে মজা করে বলেছিলেন, এসব ধার দিচ্ছেন, চাকরি পেলে সব সুদ সমেত ফেরত নেবেন। সন্ধ্যার পর ভাইকে নিয়ে দিদিদের রুদ্ধদ্বার বৈঠক। হোস্টেল জীবন কেমন লাগছে, পড়াশোনা কেমন চলছে, কতগুলো সহপাঠী আছে, তাদের মধ্যে কেউ বিশেষ বান্ধবী হয়েছে কিনা, এসব প্রশ্ন তো থাকবেই। সামলে নিয়েছিল ঠিকভাবেই, কিন্তু নেশার প্রশ্ন উঠতেই একটু থতমত খাওয়া, পাশ কাটানোর চেষ্টাতেই ধরা পড়ে গেল। এবারে সেজো ছেলে আর বউ এ ব্যাপার থেকে যোজন হাত দূরে থাকত। অন্য ছেলেরা তো প্রকাশ্যেই ছুটির দিনে আসর বসাতো। বউরা বিশেষ সময়ে ঘরে রাখা সংগ্রহ থেকে মাঝে মধ্যে একটু আধটুক আয়েশ করে খেয়ে নিত। বাড়ির মেয়েরা যথেষ্ট সংযমী হলেও উৎসবের দিনগুলোতে রঙিন নেশায় একটু মেতে উঠত। ভাইকে পেয়ে এদিনটা তারা উৎসব হিসেবে ঘোষণা করে দিল। বাড়িতে মদ্যপান করা শঙ্কর সেই দিনটাতেই হাতে খড়ি হলো। তারপর থেকে তো চলতেই থাকলো, কিন্তু শঙ্খ জানে কোথায় থামতে হয়। আজও সেই ধারা বজায় রেখেছে। শঙ্খ এখন 75-এর যুবক। যুবক বলতে মনে প্রাণে যেমন, শারীরিক দিক থেকেও খুব একটা ঘাটতি নেই। চৌধুরী বাড়ির সদস্য সংখ্যা প্রায় শেষের দিকে। সবচেয়ে বড় কথা, চৌধুরী ভিলা আজ জমির ধুলোয় মিশে যাওয়ার পর অত্যাধুনিক ফ্ল্যাট উঠেছে, নাম ড্রিম হেভেন। শঙ্খ বেশ কিছু টাকা ছাড়াও 14 তলায় 3 রুমওয়ালা একটা ফ্ল্যাট পেয়েছে। সত্যি সত্যি স্বর্গে থাকার স্বপ্ন পূরণ। অত বড় ফ্ল্যাটে মানুষ বলতে শুধু নিজেই। স্ত্রী ক্যান্সারে খুব কষ্ট পেয়ে গত 10 বছর আগেই মারা গেছেন। একমাত্র ছেলে ইউএসএতেই জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে গেছে। শঙ্খ চাকরি সূত্রে একবার প্রায় 10 বছরের জন্য ওদেশে কাটিয়েছে। ছেলের জন্ম তখন ওখানেই হয়। তারপর থেকে পড়াশোনা আর চাকরি করতে করতেই ওই দেশকে ভালোবেসে ওখানকারই চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেছে। তবু এতদিনেও একা একা থাকাটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। মদ্যপান বা মনের কথা বলা শোনার জন্য সঙ্গী খোঁজেন আকুল নয়নে। বাবার শিক্ষায় শিক্ষিত শঙ্খ একসময় সত্যি মদ্যপানে ঘৃণা করত। পরবর্তীতে হোস্টেল জীবন, চাকরি জীবন, অবসর জীবনে আর একাকিত্বের কারণে মদ্যপান সপ্তাহে 1-2 দিন থেকে 7 দিনই যেন বাধ্যতামূলক হয়েছে। সুদূর আমেরিকাতে ছেলে এবং ওদেশি বৌমার প্রতি যতটা টান আছে, তার চেয়ে অনেক অনেক বেশি টান অনুভব করেন একমাত্র নাতি ডিউকের প্রতি। কিন্তু ওর সঙ্গে তো বাংলায় কথা বলা যায় না। মন খুলে কথাবার্তা না বলা গেলেও প্রায় প্রতি সপ্তাহে ভিডিও চ্যাট হতো। তাতে চোখের দেখাও হয়। ইদানিং ওর নাকি সময়ই হয় না। পড়ার চাপ তো নিশ্চয়ই আছে, কিন্তু অবসর সময়েও মোবাইল বা ল্যাপটপে গেম বা অন্যান্য কিছু নিয়ে ব্যস্তই থাকে। ওর বাবা মায়েরও একই অবস্থা। এখন প্রায় মাসখানেক লেগে যায় কথা বলার সুযোগ পেতে। বৌমা অবশ্য ভারত দেখার ইচ্ছায় 2 বার ঘুরে গেছে। আজকে ডিউকের জন্মদিন, কেক কাটার ভিডিও পাঠিয়েছে। তবু দিনের শেষে এখনো কথা হয়নি। আজ শঙ্খ সকালেই নিজে একাকী মদের বোতল খুলে বসেছে। জানে সমীক্ষা অনুসারে বিপজ্জনক মদ্যপানকারীদের মধ্যে 50% একা পান করে। বন্ধুত্বের জন্য সময় বের করা এখন আর বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজন। একাকিত্ব একটি আসক্তিতে পরিণত হচ্ছে। একাকিত্ব হৃদরোগ, স্মৃতিভ্রংশ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। শঙ্খ আজ নিজের ধারণায় শিলমোহর লাগালো। মদ্যপানের সময় সঙ্গী আবশ্যক, দোসর আর কথাবার্তা আদান প্রদানের জন্য। আর আরেকটা বোধোদয় হয়েছে, মোবাইল আর ল্যাপটপ কেড়ে নিয়েছে মানুষের মধ্যে কথা আদান প্রদানের ন্যূনতম সময়টুকুও। দুপুরে খাবারটা আজ আর খেতে ইচ্ছে করলো না। এখন তো আমেরিকাতেও রাত্রে কথা বলার মতন সময় পার হয়ে গেছে।